যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যাক্সেসিবল লাইব্রেরি এবং এফএসডির যৌথ উদ্যোগে আপনারা শুনছেন কোয়ারেন্টিন রিডিংস। দ্বাদশ পর্যায়ে পরিবেশিত হচ্ছে প্রমথনাথ বিশির উপন্যাস কেরি সাহেবের মুন্সি। উপন্যাসটি পাঠ করেছেন নন্দিনী সরকার। শ্রুতি গ্রন্থটি নির্মাণ করেছেন শুক্লা রায়। শুরু হচ্ছে কোয়ারেন্টিন রিডিংসের দ্বাদশ পর্যায়ে শ্রী প্রমথনাথ বিশি রচিত ইতিহাস আশ্রয়ী উপন্যাস কেরি সাহেবের মুন্সি। আজ অষ্টম পর্ব। পৃষ্ঠা 203, তৃতীয় খণ্ড, পৃষ্ঠা 204 ব্ল্যাঙ্ক, পৃষ্ঠা 205 1 রোজ এলমা ROSEAYLMER বা গুলবদনী। বাগানে দেশি বিদেশি নানা জাতীয় ফুল, গোলাপের বাহারে কিছু বেশি, সাদা লাল, কোথাও কুঁড়ি, কোথাও ফোটো ফোটো, কোথাও পূর্ণ প্রস্ফুটিত। রেশমি বেছে বেছে স্ফুটনোন্মুখ লাল কুঁড়ি তুলছিল। একবার একটি তোলবার জন্য হাত বাড়ায়, ভালো করে নিরীক্ষণ করে হাত গুটিয়ে নেয়। কিছুতেই পছন্দ হয় না। অবশেষে অনেকক্ষণ ঘুরে অনেকগুলো কুঁড়ি তুলে ঘরে ফিরে এলো। ঘরে এসে একটি জরির সুতো দিয়ে বেশ ভালো করে একটি তোড়া বাঁধল। তারপরে তোড়াটি নিয়ে একটি তরুণীর কাছে গিয়ে বলল, এই নাও মেসি বাবা। তোড়াটি নিয়ে তরুণী করুণ সুন্দর হাসি হেসে বলল, ওই বিশ্রী নাম ধরে আমাকে ডেকো না, ওর অর্থ হচ্ছে মিস ফাদার। রেশমি বলল, ওই নামেই তো সকলে ডাকে তোমাকে। সকলে যা খুশি বলুক, তোমার সঙ্গে সম্বন্ধ আলাদা। দেখো না আমি তোমাকে কেমন সিল্কেন লেডি বলে ডাকি। তরুণী রেশমি শব্দের অর্থ জেনে নিয়ে অনুবাদ করে নিয়েছিল সিল্কেন লেডি। কি বলে ডাকলে তুমি খুশি হও? কেন, তুমি যে মাঝে মাঝে গুলবদনী বলো, তাই বলো না কেন? নইলে আন্টি যেমন রোজি বলে তাই বলো। রেশমি বলল, তার চেয়ে দেশি নামটাই ভালো, তোমাকে না হয় গুলবদনী বলেই ডাকবো। মনে থাকবে তো? দেখো এবার আর ভুল হবে না। তখন রোজ এলমার তোড়াটি নিয়ে উঠে দাঁড়ালো। টেবিলের উপর একজন তরুণের ছবি দাঁড় করানো ছিল, তার কাছে গিয়ে রেখে দিল। পৃষ্ঠা 206। রেশমি বলল, তোমাকে এত যত্নে তোড়া বেঁধে দিই, তুমি রোজ রোজ সেটা ওই ছবির কাছে নিয়ে রেখে দাও কেন? ও কার ছবি? রোজ এলমার হাসলো, বলল, ও একজন কবির ছবি। কবিওয়ালার সঙ্গে তোমার সম্বন্ধ কি? সেই প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে রোজ এলমার বলল, জানো ছবিখানা আমি এঁকেছি। তুমি ছবি আঁকতে জানো নাকি? কই কখনো দেখি না তো আঁকতে। দেশে থাকতে আঁকতাম, এদেশে এসে ওই একখানা ছবি এঁকেছি। কই মানুষটাকে তো কখনো দেখিনি। মানুষটা দেশে আছে। বেশ কথা, মানুষ রইল দূরে, ছবি আঁকলে কি করে? তরুণী হেসে বলল, দূরে থাকলেই কি সব সময় দূরে থাকে? সে আবার কি রকম? মনের মধ্যেও তো থাকতে পারে। কথাটা রেশমি ঠিক বুঝলো কিনা জানি না। সে বলে উঠল, ওই যে মিস্টার স্মিথ আসছে, আমি যাই। না না, তুমি থাকো। রেশমি সে কথায় কর্ণপাত করল না। এক দরজায় সে বেরিয়ে গেল, অন্য দরজায় প্রবেশ করল জন স্মিথ। শুভ সন্ধ্যা মিস এলমা। শুভ সন্ধ্যা মিস্টার স্মিথ, বসো। জন অপাঙ্গে ছবিটির কাছে নিয়মিত স্থানে নিয়মিত ফুলের তোড়াটি দেখে অপ্রসন্ন মুখে উপবেশন করল। আশা করি আজকের দিনটা আনন্দে কেটেছে। কালকের দিন যেমন কেটেছিল তার চেয়ে বেশিও নয় কমও নয়। মিস এলমার, আমার ইচ্ছা তোমাকে নিয়ে একদিন নৌবিহারে যাই। আমরা একখানা নূতন হাউসবোট কিনেছি। মিস এলমারকে নীরব দেখে জন বলে উঠল, সঙ্গে মিস স্মিথও যাবে? সেজন্য নয়, নদীর মাঝিদের কোলাহল আমার ভালো লাগে না। তার চেয়ে বাগানের নীরবতা বড় মধুর। পৃষ্ঠা 207। কিন্তু কর্নেল রিকেট তো তোমাকে মাঝে মাঝে এখানে ওখানে নিয়ে যায়। সে যে নাছোড় বান্দা। আমি নিরীহ, সেটাই কি তবে দোষ? কখনো কখনো, হেসে উত্তর দেয় এলমার। বেশ, তবে এবার থেকে জবরদস্তি করব। যার যা স্বভাব নয় তেমন আচরণ করতে গেলে আরো বিসদৃশ্য দেখাবে। দেখো মিস এলমার, আমি এই গোয়ারটাকে একদম পছন্দ করিনি। তুমি কি করে ওটাকে সহ্য করো তাই ভাবি।
ও যে জঙ্গি সেপাই, গুয়ার তুমি করাই ওর ব্যবসা। লোকটা বড় অভদ্র। ভদ্রতা করলে লড়াই করা চলে না, কিন্তু তোমার বাড়ি কি লড়াইয়ের মাঠ? ও হয়তো এ বাড়িটাকে অপরের বাড়ি মনে করে না। ঠিক বলেছ, লোকটা এমন ভাবে তোমার ঘরে প্রবেশ করে যেন এটা ওর পৈতৃক আলয়। এটাই তো যুদ্ধ জয়ের রহস্য। কিন্তু এ বাড়িতে যুদ্ধ জয়ের আশা ওর নেই। বুঝলে কি করে? এ তো সহজ ব্যাপার। আত্মম্ভরী লোকটা তোমাকে নিজের যে ছবিখানা উপহার দিয়েছিল, ওই যে তার উপরে জমেছে ধুলো, আর প্রতিদিন ফুলের তোড়া পড়ে। আচ্ছা মিস এলমার, ছবিটি নাকি একজন কবির। কই নাম তো শুনিনি। একদিন শুনবে। আচ্ছা, ও কি গ্রে বার্নসের মতো লিখতে পারে? এই দেখো, একজন কবি কি অপর কবির মতো কবিতা লেখে? গোলাপ কি ডালিয়ার মতো? তারপর বলে, জানো মিস্টার স্মিথ, ওই কবির সঙ্গে আমার একটা চুক্তি হয়েছে। শঙ্কিত জন শুধায়, কি চুক্তি? আমি মরলে এমন সুন্দর একটা কবিতা লিখবে যাতে আমার নাম অমর হয়ে থাকবে। পৃষ্ঠা 208। আহা, তুমি মরতে যাবে কেন? আমি কি অমর হয়ে জন্মেছি? অন্তত একজনের মনে। তবে বোধ করি সে অমর। কিন্তু ঠাট্টা ছাড়ো, আমার মনে হয় কি জানো, এখানকার প্রতিকূল আবহাওয়ায় আমি বুঝি বেশি দিন বাঁচতে পারবো না। তারপর নিজ মনে বলে চলে, কি জীবন! নাচ গান, হই হল্লা, পান ভোজন, জুয়ো, আড্ডা, ডুয়েল, মারামারি, অসহ্য। এর মধ্যে লোকে বাঁচে কি করে? জন বলে, বাঁচে আর কই, কটা লোক 50 বেরোয় কলকাতায়। তবু তো 50 অব্দি টেকে, আমি তো 20ও পার করতে পারবো না। 310। তার আগে তোমাকে মারে কে? সদম্ভে সদর্পে ঘরে প্রবেশ করে সগর্জনে বলে ওঠে জঙ্গি সিপাহী কর্নেল রিকেট। তারপর টুপিটা টেবিলের উপর ছুঁড়ে দিয়ে প্রকাণ্ড একখানা চেয়ারের সর্বাঙ্গে আর্তনাদ উঠিয়ে বসে পড়ে বলল, শুভ সন্ধ্যা রোজি। শুভ সন্ধ্যা কর্নেল। এই যে এখানে মিস্টার স্মিথ আছে। মিসেস এলমারের কথায় ফলোদয় হয় না। রিকেট লক্ষ্যই করে না জনকে। তার বদলে উঠে দাঁড়িয়ে তরুণ কবির পদপ্রান্তে লুণ্ঠিত তোড়াটি হস্তগত করে বলে ওঠে, এটা তো আমার প্রাপ্য, অস্থানে কেন? নীরব ঈর্ষায় জ্বলতে থাকে জন। তারপর রিকেট নিজের বোতাম থেকে লাল গোলাপের কুঁড়িটি খসিয়ে নিয়ে মিস এলমারের দিকে এগিয়ে দেয়। সঙ্গে সঙ্গে ফরাসি কায়দায় বাউ করে বলে, রোজ টু রোজ। তারপরে একবার কটাক্ষ জনকে লক্ষ্য করে বলে, ফরাসি ধরনে বাউ করার কায়দাটি শিখেছি দুবোয়ার কাছে। লোকটা গুণী বটে। লজ্জায় ঘৃণায় মাটিতে মিশিয়ে যায় জন। মিস এলমারেরও সংকোচের অবধি থাকে না। মিস এলমার, কাল আমরা মস্ত একটা দল নৌকোয় করে সুকচরে যাচ্ছি। খুব হই হল্লা ফুর্তি হবে। কথার মোড় ঘুরলো এই আশায় মিস এলমার বলল, তাই নাকি? খুব আনন্দের বিষয়। তা কে কে যাচ্ছে? পৃষ্ঠা 209। অনেকেই যাচ্ছে, সঙ্গে তুমিও যাচ্ছ। রোজ কুণ্ঠিতভাবে বলল, আমার তো ভালো লাগে না। সঙ্গে আমি থাকলে অবশ্যই ভালো লাগবে। রোজ আবার মৃদু আপত্তি করল। রিকেট সেসব ঠেলে দিয়ে বলল, ওসব ঠিক হয়ে গিয়েছে। কাল ব্রেকফাস্টের পরে তোমাকে তুলে নিতে আসবো। ম্লান ছায়ার্ভূত সন্তর্পণে প্রস্থান করল জন। তার পক্ষে আর বসে থাকা অসম্ভব হয়ে পড়েছিল। প্রেমে ও সংকটে যারা ইতস্তত করে তাদের পরাজয় অবশ্যম্ভাবী। নিঃস্বপত্ন যুদ্ধক্ষেত্রে বিজয়ীর অকুণ্ঠিত প্রত্যয়ে কর্নেল বলে উঠল, তুমি অবশ্যই যাচ্ছ। তোমার জন্যই এত আয়োজন, এত খরচ, দেশ থেকে সদ্য আনিত 3 কাস্কেট বিহাইভ ব্র্যান্ডি। নাও, অমন মন মরা হয়ে থেকো না রোজি। চলো একটু হাওয়া খেয়ে আসা যাক। আমার গাড়ির নূতন জন্তুটা দেখবে কেমন ছোটে। চলো, রেস কোর্সে এক পা ঘুরে এলে মনটাও হালকা হবে, আর খিদেটাও বেশ জমবে। জঙ্গি কর্নেলের উৎসাহে বাধা দান রোজ এলমারের সাধ্য নয়। কাজেই সে ফাঁসির আসামির মুখ নিয়ে চেপে বসল গিয়ে নূতন জন্তুতে টানা গাড়িতে আদিম জন্তুটির পাশে। গাড়ি ছুটল টকবগিয়ে। চরম বিজয়ের আশায় উল্লসিত সুখাসীন কর্নেল রিকেট তখন জীবনের ফিলসফি ব্যাখ্যায় লেগে গিয়েছে। সে ফিলসফি তার যেমন, তেমনি সেকালের কলকাতা সমাজের অধিকাংশ শ্বেতাঙ্গেরও বটে। রোজি ডিয়ার, জীবনটার অর্ধেক যুদ্ধক্ষেত্র, অর্ধেক জুয়োর আড্ডা। 2 জায়গাতেই লড়াই, আর তার জন্য চাই টাকা। কাজেই যেন তেন প্রকারেণ চাই টাকা রোজগার করা। যে কটা দিন বাঁচা যায় ফুর্তি করে নিতে হবে, কারণ কবে যে কলকাতার ডিচ ফিভার আক্রমণ করে বসবে
তার স্থিরতা নেই। কর্নেলের বিচিত্র ফিলসফি শুনে রোজ এলমার স্তম্ভিত হয়, বলে, তবে যে এত খরচ করে সেন্ট জনস চার্চ তৈরি হলো, তার সার্থকতা কোথায়? ওসব হচ্ছে বাতিগ্রস্ত লোকের কাণ্ড। বলো কি, জীবনে তবে ধর্মের স্থান নেই? পৃষ্ঠা 210। একেবারে নেই তা নয়, লড়াই ফতে করবার জন্য এটা একটা ভগবানের দরকার, শুধু এই জন্যই। তাছাড়া আর কি? আমার বুদ্ধিতে তো আসে না। আসল কথা কি জানো ডিয়ারি, লড়াই হোক আর জুয়ার টেবিল হোক, চাই সাহস। ভীরুর স্থান নেই জীবনে। রিকেট নিজের বাগ্যিতায় এমন মুগ্ধ হলো যে গলা খুলে গান ধরল, নান বাট দ্য ব্রেভ, নান বাট দ্য ব্রেভ, নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফে। সঙ্গে সঙ্গে ঢিল দিল লাগামে, গাড়ি ছুটল দ্রুত। জন স্মিথ হেঁটে যাচ্ছিল, তার চোখে পড়ল গাড়ির উল্কাপাত, মনে পড়ল তার আর এক দিনের কথা। রোজ এলমারের জন্য সে উদ্বিগ্ন হয়ে উঠল। পৃষ্ঠা 210, অধ্যায় 2, আর এক দিনের কথা। জন ফিরছিল ময়দানের দিক থেকে, এমন সময় দেখতে পেল ছোট একখানা হালকা গাড়ি ছুটছে বেগে, ঘোড়া রাশ মানছে না তরুণী আরোহীর হাতে। জন বুঝল আর একটু পরেই গাড়ি শুদ্ধ তরুণী উল্টে পড়বে খানার মধ্যে। গাড়িখানা যেমনি তার কাছে এসে পৌঁছলো, অমনি সে প্রাণের মায়া ত্যাগ করে লাফিয়ে উঠল গাড়ির পাদানির উপরে আর লাগাম সবলে আকর্ষণ করলো। 10-20 গজ গিয়েই গাড়ি থামলো, প্রকাণ্ড একটা ঝাঁকুনি খেয়ে। তরুণী হুমড়ি খেয়ে পড়ল জনের গায়ে। জন বাঁ হাতে তাকে জড়িয়ে ধরল, নইলে সে পড়ে যেত নিচে। খুব কি লেগেছে তোমার? 2-4 মুহূর্ত দম নিয়ে তরুণী বলল, আর দুদণ্ড তুমি না এলে আমার আজ দুর্দশার অন্ত থাকতো না। জন বলল, সব ভালো যার শেষ ভালো, এমন একা বের হওয়া উচিত হয়নি। পৃষ্ঠা 211। প্রত্যেক দিন তো একাকী বের হই, তবে আজ ঘোড়াটা নূতন। অনুগ্রহ করে আমাদের বাড়িতে চলো, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ শুনলে মেসো আর মাসিমা খুব খুশি হবে। এবারে জন তরুণীকে লক্ষ্য করল, এতক্ষণ আসন্ন বিপদের কথা ভাবছিল। জন দেখল তরুণী আশ্চর্য সুন্দরী। শরতের উষাকে পেটিকোট আর বডিস পরিয়ে যেন ছেড়ে দেওয়া হয়েছে। পরিশ্রমে ও উদ্বেগে সে সৌন্দর্য আমূল প্রকট হয়ে উঠেছে ঝড়ের আভাস লাগা শরতের উষা। তরুণী রোজ এলমা, সুপ্রিম কোর্টের জাজ স্যার হেনরি রাসেলের শ্যালীকন্যা। স্যার হেনরি ও লেডি রাসেল সব শুনে জনকে সাদর অভ্যর্থনা করে নিল। বলল, জন, তোমার বাড়ি তো কাছেই, যখন খুশি এসো। তারা বলল, রোজ দেশ থেকে সবে এসে পৌঁছেছে, এখনো কারোর সঙ্গে পরিচিত হয়নি, বড় নিঃসঙ্গ অনুভব করছে। তুমি এলেও খুশি হবে, অবশ্য আমরাও কম খুশি হব না। ঘটনাচক্রে জনের রাসেলদের বাড়িতে যাতায়াতের পথ সুগম হয়ে গেল। নতুবা এমন আশা ছিল না, কেননা সামাজিক বিচারে রাসেলরা স্মিথদের উপরের থাকের লোক। রোজ এলমারের সঙ্গে জনের বন্ধুত্বে লিসা মনে মনে খুশি হলো, ভাবলো এতদিনে কেটির অভাব ও ভুলতে পারবে। লিসা মাঝে মাঝে রোজ এলমারকে নিমন্ত্রণ করে বাড়িতে নিয়ে আসে। লেডি রাসেলের নিমন্ত্রণে সেও যায় তাদের বাড়িতে। জন ও রোজের পরিচয় যে প্রণয়ে পরিণত হয়েছে স্ত্রী সুলভ বুদ্ধিতে বুঝে নিল লিসা। একদিন সে জনকে বলল, রোজকে বিয়ে করো না জন। আগের দিনের জন হলে কথাটা অসম্ভব মনে হতো না তার কাছে, কিন্তু কেটির ব্যাপারে এমন আঘাত পেয়েছিল যে তার মনে একটা দীনতার ভাব স্থায়ীভাবে বাসা বেঁধেছিল। তাই সে বলল, কোন দিন বলবে জন চাঁদকে বিয়ে করো? তা তো আর বলছি নে, প্রায় তাই বলছো। জানো রোজ এলমার লাট ঘরানা? তার চেয়েও বেশি জানি। রোজের বাপ আবার বিয়ে করেছে, সেই দুঃখেই তো এদেশে চলে এসেছে ও। পৃষ্ঠা 212। তারপরে একটু থেমে বলল, এদেশে তোমার চেয়ে ভালো বর পাবে কোথায়? জন বলল, হয়তো তা অসম্ভব ছিল না, কিন্তু মাঝখানে এক কবি এসে জুটেছে। সে আবার কে? বিস্ময়ে শুধায় লিসা। ওয়াল্টার ল্যান্ডোর তার নাম, বয়সে রোজের প্রায় সমান, লোকটা নাকি কবি। কোথায় থাকে সে? দেশে। নিশ্চিন্ত হয়ে লিসা বলল, তাই বলো, সে যদি দেশে থাকে তবে তোমার বাধা কোথায়? ছবিতে লিসা, ছবিতে। আমি প্রতিদিন যত ফুল নিয়ে গিয়ে দিই সব পরে গিয়ে ছবির পদতলে। ছবিকে ভয় করো না জন, ও ছায়া মাত্র। কিন্তু কায়াটা আছে মনের মধ্যে, নইলে ছায়া আসে কিভাবে?
তুমি এবারে মনের মধ্যেকার কায়াটাকে ঠেলে ফেলে দিয়ে সেখানে গিয়ে আসন নাও। অনুপস্থিত কবির চেয়ে বেশি দাবি উপস্থিত ব্যবসায়ীর। জন, আমার কথা শোনো। মেয়েরা লতার মতো, যে গাছটা কাছে পায় তাকেই জড়িয়ে ধরে। জন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, মনের মানুষের চেয়ে কাছে আর কে? তারপরে একটুখানি নীরব থেকে বলে, তা হবার নয় লিজা, বিশেষ মিস এলমা একটু অন্য প্রকৃতির লোক। হেসে ওঠে লিজা, বলে, সব মেয়েরই এক প্রকৃতি, তাদের কাছে শেষ পর্যন্ত কাছের মানুষের মূল্য বেশি হয়ে দাঁড়ায় মনের মানুষের চেয়ে। তবে তোমার বেলায় ভিন্ন নিয়ম দেখছি কেন? তোমার কাছে তো রিংলার আর মেরিডিথ দুটি বনস্পতি বর্তমান। সেই তো হয়েছে বিপদ। কোনটিকে বেয়ে উঠবো বিচার করতে করতেই বিয়ের বয়স গেল পেরিয়ে। তারপরে গম্ভীরভাবে বলে, না জন, আমি ওল্ড মেড, আইবুড়ো হয়ে থাকবো। পৃষ্ঠা 213। এ কেমন শখ? শখের কি কোনো কারণ থাকে? তারপরে আন্তরিকতার সঙ্গে বলে লিজা, না জন, শীঘ্র বিয়ে করো। বাবা গত হবার পর থেকে বাড়িটা খাঁ খাঁ করছে। তাছাড়া একবার মিস এলমারের কথাটাও ভেবে দেখা উচিত। সে খুব নিঃসঙ্গ। আপাতত একটি সঙ্গিনী জুটিয়ে দিয়েছি। দেখেছি মেয়েটিকে। এদেশি মেয়েদের মধ্যে অমনটি সচরাচর দেখা যায় না। প্রথম দিন দেখে হঠাৎ ইউরেশিয়ান মেয়ে বলে মনে হয়েছিল। হ্যাঁ, ইংরেজি বলতে কইতে লিখতে বেশ মজবুত। এই বলে রেশমির পূর্ব ইতিহাস শোনায় জন লিজাকে। পৃষ্ঠা 213, অধ্যায় 3। এক নদীতে দুইবার স্নান সম্ভবে না। দার্শনিকেরা বলেন, এক নদীতে দুবার স্নান করা সম্ভব নয়। মানুষ সম্বন্ধে কথা আরও সত্য। নিয়ত সঞ্চরমান চৈতন্য প্রবাহ মানুষকে অবলম্বন করে চলেছে। এই মুহূর্তের মানুষ পর মুহূর্তে থাকে না। এক মানুষের সঙ্গে দুবার কথা বলা সম্ভব নয়। জল প্রবাহ নিয়ত পরিবর্তনশীল, নদী অপরিবর্তিত। চৈতন্য প্রবাহ পরিবর্তনশীল, মনুষ্যরূপী সংস্কার অপরিবর্তিত। কিন্তু তলিয়ে বিচার করলে দেখা যাবে নদী ও মানুষ দুই চঞ্চল। সব নদীতে স্রোতাবেগ সমান নয়, সব মানুষে চৈতন্য প্রবাহ সমান গতিশীল নয়। মহানদীতে ও মহাপুরুষে পরিবর্তন দ্রুততর। যে রাম বসু মালদো গিয়েছিল আর যে রাম বসু মালদো থেকে ফিরল, কেবল তত্ত্ব বিচারে তারা ভিন্ন নয়, ব্যবহারিক বিচারেও তাদের ভেদ প্রকট হয়ে উঠল। বিনা নোটিসে রাম বসুকে ফিরতে দেখে পত্নী অন্নদা ঝঙ্কার দিয়ে উঠল, কথা নেই বার্তা নেই, অমনি এসে পড়লেই হলো। উত্তম বিনা যন্ত্রের ও সাধী পত্নীর বিনা কারণে ঝঙ্কৃত হয়ে ওঠা স্বভাব। আগে হলে রাম বসু উত্তর দিত, হয়তো বলতো, নিজের বাড়িতে আসবো, তার আবার এতলা কি? পৃষ্ঠা 214। হয়তো বলতো, যখন শালাদের বাড়িতে যাব তোমাকে আগে এতলা পাঠাবো। ওই উপলক্ষে স্বামী স্ত্রীতে এক পশলা ঝগড়া হয়ে যেত। কিন্তু এখন তেমন উদ্যম করলো না, তো শুধু একবার হেসে বলল, ভালো লাগলো না, চলে এলাম। তাছাড়া অনেক দিন তোমাদের দেখিনি। মরি মরি, কত সোহাগ রে, বলে অন্নদা বলয় ঝুঁকৃত হাতখানা তার মুখের কাছে বার কতক নেড়ে দিল। নরোত্তম বা নেরু নাড়াদাকে পেয়ে খুশি হলো, তার সঙ্গে জুটে গেল। অন্নদা লক্ষ্য করলো যে রাম বসু এবারে কেমন যেন নীরব, সর্বদা মনমরা হয়ে থাকে, নয়তো বাইরে বাইরে ঘুরে বেড়ায়। রাম বসু বার হতে যাচ্ছে দেখে জিজ্ঞাসা করে, কোন ভাগাড়ে যাচ্ছ? একটা চাকুরি ছেড়ে এলাম, আর একটা খুঁজে বার করতে হবে তো, চলবে কি করে? কেন, ধিঙ্গিপানা করে যাও, খ্রিস্টানগুলোর সঙ্গে গিয়ে ঘোরোগে, দিলে তো ঝাঁটা মেরে বিদায় করে। নিরুত্তর রাম বসু চাদরখানা কাঁধে ফেলে বেরিয়ে যায়। ঝগড়ার মুখে নিরুত্তর স্বামী স্ত্রীর পক্ষে অসহ্য। উত্তর প্রত্যুত্তর দুইজনে ভাগ করে নেবে, এই হলো গিয়ে কলহের গার্হস্থ্য বিধি। কিন্তু দুর্ভাগ্যক্রমে স্ত্রীকে একা পূর্বপক্ষ উত্তরপক্ষ করতে হলে যে তাপ উৎপন্ন হয় তার আঁচ পাড়া প্রতিবেশীর গায়ে গিয়ে লাগে। স্বামীর ভৎসনাকে স্ত্রী প্রেমের বিকার বলে গ্রহণ করে, কিন্তু স্বামীর নীরবতার অর্থ অবহেলা। কোন সাধী স্ত্রী তা সহ্য করবে? রাম বসুর নিরুত্তর অবহেলায় কালবৈশাখীর অতর্কিত কর্কশ মেঘগর্জনের মতো চিৎকার করে উঠল অন্নদা, এমন পাষাণের হাতেও পড়েছিলাম। এবং মুহূর্তের কালবৈশাখীর বিপুল বর্ষণে সংসার ক্ষেত্র পরিপ্লাবিত করে দিল। হাড় জ্বলে গেল, হাড় জ্বলে গেল, এখন মরণ হলেই বাঁচি। অভীষ্ট ফলোদ্দরে
ফলোদয়ে বিলম্ব হলো না। পাশের বাড়ির বর্ষীয়সী বামুনগিন্নি এসে উপস্থিত হলো। কি আবার হলো কায়েত বউ? এতদিন পরে স্বামী ঘরে এলো, অমন করে কি কাঁদতে আছে? স্বামী ঘরে এলো তো আমার 14 পুরুষ স্বর্গে গেল, এখন মরণ হলেই বাঁচি বামুন দিদি। পৃষ্ঠা 215। তবে সত্যি কথা বলি কায়েত বউ, বলে ধীরে সুস্থে আসন গ্রহণ করে মধুর উপদেশের সঙ্গে তীব্র বিষ মিশিয়ে দিয়ে তেমন করে মধুতে বিষে মেশাতে কেবল মেয়েরাই পারে, বলল, সত্যি কথা বলি বাছা, পুরুষ মানুষ একটু গায়ে গত্যি আশা করে, কেবল নাকি কাঁদলে কি পুরুষের মন পাওয়া যায়? তুমি তো বাছা কাঠের পুতুল, আমার কথা যদি শোনো। কথা শোনবার সুযোগ বামুনগিন্নির ঘটল না। ছিন্ন ধনুর্যষ্ঠির মতো উৎক্ষিপ্ত হয়ে উঠে দাঁড়ালো অন্নদা। তোমাকে তো 7টা বাকি খেয়ে ফুরোতে পারবে না, তবে বামুন দাদা সারা রাত বাইরে বাইরে কাটায় কেন? বলি আমাকে আর ঘাঁটিও না। এত বড় অপবাদেও বামুনগিন্নি বিচলিত হলো না। আত্মস্থ ভাবে ধীরে সুস্থে বলল, তোমরা তো আসল কথা জানো না, তাই ওই রকম ভাবো। বামুন শ্মশানে গিয়ে সব সাধনা করে, তান্ত্রিক কি না? তবু যদি সব না জানতাম। শ্মশান হচ্ছে গিয়ে সোনাগাছি, আর সবটি হলো ক্ষান্তমণি। ভরি পরিমাণ দোক্তা মুখের মধ্যে নিক্ষেপ করে বেশ চিবিয়ে চিবিয়ে বামুনগিনি বলল, এত কথাও জানো? তোমার কর্তাটির সঙ্গে দেখা হয়েছিল বুঝি? না তোমার নিজেরই যাওয়া আসা আছে ওইদিকে? তবে রে সতেক্ষরি মাগি। তখন অবিচলিত বামুনগিন্নি উঠে দাঁড়িয়ে ধীর পদে অগ্রসর হতে হতে শেষ পৃষ্ঠটুকু ঝেড়ে বিদায় হলো। এখন থেকে রাতের বেলায় বামুনটাকে আর অত দূরে যেতে দেব না, বলবো পাশের বাড়িতেই সবের জোগাড় হয়েছে। চণ্ডালের সবের খোঁজ করছিল কিনা লোকটা? এ কথার যোগ্য উত্তর মানব ভাষায় সম্ভব নয় বুঝে অন্নদা সমার্জনীর সন্ধান করছিল। সশস্ত্র প্রত্যাবর্তন করে দেখল শত্রু প্রস্থিতা। তখন সে মনের আক্রোশ মিটিয়ে শত্রু অধিকৃত স্থানটির উপর সমার্জনী বর্ষণ করতে শুরু করলো। মর মর মর, তুই শুকিয়ে পাঁকাটি হয়ে শিগগির মর। টুস্কি বলে, কায়দা, এবার তোমার রকম সকম কিছু ভিন্ন রকম দেখছি। কিরকম দেখছিস বল না। পৃষ্ঠা 216। কথাবার্তা আর আগের মতো নয়। রাম বসু বলে, না রে, আর কথাবার্তায় ফুল ফোটানো নয়, এবারে ভিতরের দিকে শিকড় চালিয়ে দিচ্ছি। সেখানে রস জোগাচ্ছে কে? গৌতমী নাকি? শোধায় টুস্কি। রাম বসু হেসে বলে, কে? ওই ছোট্ট মেয়েটা, তার সাধ্যি কি? রেশমি বলেছিল, কায়দা, আমার নামটা আর গায়ের নামটা প্রকাশ করো না, মুখ পুড়িয়েছি, কে কোথায় চিনে ফেলবে। রাম বসু বলে, তাছাড়া চণ্ডীবক্সির ভয়টাও আছে। রেশমিকে গৌতমী বলে উল্লেখ করে নাড়া আর রাম বসু। টুস্কি শুধায়, মেয়েটাকে একদিন নিয়ে এসো না, খুব দেখতে ইচ্ছে করে। তাকে আনা সহজ নয় রে, সে এখন সাহেব বাড়ির দাসী, মেম সাহেবরা খুব ভালোবাসে। তবে একদিন আমাকে কেন নিয়ে চলো না সেখানে? কি বলে পরিচয় দেব? বলবে ওর দিদি। আচ্ছা দেখি, আজকাল আমিই দেখা করবার সুযোগ পাই কম। টুস্কি বলে, কায়দা, অনেকদিন পরে এলে, আজ রাতটা এখানে থাকো না। রাম বসু একটু ভেবে বলল, না, আজকে থাক। কেন? কায়েদ বৌদির ভয়ে বুঝি? কেমন আছে বৌদি? সে তোর ওই চরখাটার মতো, যত সুতো কাটে তার বেশি জড়ায়, ঘ্যানর ঘ্যানর করে তার চেয়ে বেশি। টুস্কি বলে, আহা, কি সুখের তোমার জীবন। রাম বসু কিছু বলে না, একটা দীর্ঘ নিঃশ্বাস চাপে। টুস্কির কাছে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে রাম বসু। চলতে থাকে উদ্দেশ্যহীন ভাবে এ পথ সে পথ ধরে। পাহাড়ের চূড়ায় সজ্জিত ছিল স্তর বিন্যস্ত শুষ্ক ইন্ধন। সে জানত একদিন না একদিন নামবে বিদ্যুৎ অগ্নিশিখা। প্রজ্বলিত দাবানলে সার্থক হবে তার নিষ্প্রভ জীবন। সহসা নামল বহু প্রতীক্ষিত শিখা। ইন্ধন বহ্নি ঊর্ধ্বোত্থিত করযুগলে বলে উঠল, ধন্য হলো আমার প্রতীক্ষা, সার্থক হলো আমার জীবন, যত দাহ সার্থকতা তত অধিক। পৃষ্ঠা 217। রাম বসুর মন পর্বত চূড়াস্থ ইন্ধন স্তূপ, রেশমি বিদ্যুৎ বহ্নি শিখা। মধ্যযুগের জীবন মানদণ্ড ছিল পাপ আর পুণ্য। নব্যযুগ বদলে ফেলল পুরাতন মানদণ্ড, তার বদলে গ্রহণ করলো নূতন মানদণ্ড, সুন্দর আর কুৎসিত। নব্যযুগের চোখে যা সুন্দর তাই পুণ্য, যা কুৎসিত তাই পাপ। মধ্যযুগ শিল্পী, মধ্যযুগ সাধক।
নব্যযুগের প্রথম মানুষ রাম বসুর চোখে সৌন্দর্যের অরুণাভা উদ্ঘাটিত হল রেশমির দিব্য সৌন্দর্যে। রাম বসু প্রচ্ছন্ন কবি। রাম বসুর যখন সম্বিত হলো, সে দেখলে রাসেল সাহেবের বাড়ির কাছে এসে পৌঁছেছে, ভাবলো একবার দেখা করেই যায় না কেন। বাগানের খিড়কি দরজায় এসে সে ডাক দিল, রেশমি, রেশমি। পৃষ্ঠা 217, অধ্যায় 4, বকলমে প্রেম। রাম বসু শুধালো, হারে রেশমি, তারপর কেমন লাগছে বল। রেশমি বলল, আমার ভাগ্যে এমন সুখ হবে ভাবিনি। রোজি দিদি খুব ভালোবাসে। আর কর্তাগিন্নি, তাদের সঙ্গে বড় দেখা হয় না, আর দেখা হলেই কি কাছে যাই, দূর থেকে সেলাম করে সরে পড়ি। তাদের আলাদা মহল। আর কে কে আসে? একজনকে তো চেনো, জন সাহেব। আর একজনকে? মহাজন সাহেব। মহাজন আবার কে রে? যেমন মোটা তেমনি লম্বা, কুমোরের চাকার মতো বেড় পেটের। মহাজন ছাড়া আর কি বলবো? আর কেউ আসে না? পৃষ্ঠা 218। এই দুইজনের উপরে আরো দরকার? বিশেষ মহাজন সাহেব একাই 100। কেমন? ঘরের মধ্যে যখন কথা বলে ছাদের কড়িবর্গা কাঁপে। তুই কাঁপিস না? আমি কাঁপি কিনা জানি নে, তবে জন সাহেব কাঁপে। কেন? কেন কি? রাগে হিংসায় এক কোণে বসে কাঁপতে কাঁপতে অবশেষে উঠে বেরিয়ে যায়। কেন রে? কেন রে? তুমি এত বোঝো আর এটি বুঝতে পারছো না? দুজনেই ভালোবাসে রোজি দিদিকে, কিন্তু মহাজনের সঙ্গে পারবে কেন জন? তো রোজি দিদি কাকে আমল দেয়? মহাজন কি সেই পাত্র যে তাকে আমল দিতে হবে? পুরনো জামাইয়ের মতো নিশ্চিত ভাবে প্রবেশ করে সে। আর জন সাহেব মুখটি শুকিয়ে বেরিয়ে চলে যায়। আহা, বেচারার তবে বড় কষ্ট। কষ্ট তো আসে কেন? ওরকম মেয়েলি পুরুষকে পছন্দ করে কোন মেয়ে? কথাগুলো ঝাঁঝের সঙ্গে বলে রেশমি। তুইও দেখছি মহাজনের দিকে। না হয় উপায় কি? হ্যাঁ, একটা পুরুষ বটে। না হয় তাই হলো। তা কতদিন আর দ্রৌপদী হয়ে শৈরেন্দ্রী বেশে থাকবি? যতদিন না কীচকবধ সম্পন্ন হয়। কীচক আবার হতে গেল কে? কেন? চণ্ডীখুড়ো? কোনো সন্ধান পেলে তার? কখনো তো চোখে পড়েনি, বোধ করি সব ভুলে গিয়েছে। পাগল হয়েছ তুমি? ভীমরুল 7 হাত জলের তলে গিয়ে কামড়ায়, চণ্ডীখুড়ো যায় 57 হাত জলের তলে। তাহলে খুব নিরাপদ স্থানে আছিস। পৃষ্ঠা 219। তা আছি বই কি। আর যদি এদিকে ভুলে আসেই, তবে ভীমসেন তো ঘরেই আছে। কে? কেন, মহাজন সাহেব। রেশমি হেসে ওঠে। এবারে তবে যাই, মাঝে মাঝে এসো, একদিন নাড়াকে এনো সঙ্গে। আচ্ছা, দেখব, বলে বিদায় নেয় রাম বসু। রাতে একা ঘরে শুয়ে রোজ এলমার, জন ও কর্নেল রিকেটের নিত্যকার জীবনলীলার কথা চিন্তা করে রেশমি। কতক ফল আছে যার পাক ধরে বাইরে থেকে, শেষে একদিন ভিতরে গিয়ে পৌঁছয় পরিণতি। আরেক জাতের ফল আছে যাদের পরিণতি শুরু হয় ভিতরে। বাইরে থেকে হঠাৎ দেখলে মনে হয় বেশ কাঁচা, তারপরে বাইরে যখন রং ধরে বুঝতে হবে যে কোথাও এতটুকু অপরিণত নেই। রেশমি সেই শেষ জাতের ফল। ফুলকি তাকে জ্ঞান বৃক্ষের সন্ধান দিয়েছিল। তারপরে একদিন রাতে রাম বসু তার হাতে তুলে দিয়ে গেল জ্ঞান বৃক্ষের পরম রমণীয় ফলটি। রেশমি না পারল ফেলতে, না পারল গিলতে, কি কর্তব্য স্থির করতে না পেরে বেঁধে রাখলো আঁচলে। জ্ঞান বৃক্ষের ফলের স্বাদ গ্রহণ না করলেই যে তার প্রভাব নিষ্ক্রিয় থাকে তা নয়। তার সৌগন্ধে ঘরের বায়ু আমোদিত হয়ে মনকে উতলা করে, তার সৌন্দর্যে মন রঙিন হয়ে ওঠে, তার মধুর উত্তাপে মনটি তাপিত হতে থাকে। বেচারা রেশমি জানতো না, কেউ বলে দিলেও স্বীকার করতো না যে তার ভিতরে পাক ধরেছে। রাম বসুকে সে বলেছিল যে চিতার আগুনে সব পুড়ে গিয়েছে, কিন্তু সবকিছু কি পোড়ে? সোনা ও বাসনা কি অগ্নি দাহ্য? তবে বাসনার তাড়নায় অশরীরী প্রেত ঘুরে বেড়ায় কেন মৃত্যুর পরেও? না, তা নয়। চিতার আগুনে রেশমির পুড়েছিল হিন্দু নারীর সংস্কার, পোড়েনি রমণীর হৃদয়। পুড়েছিল বাঁধন, পোড়েনি বাসনা। হয়তো সে বাসনা নিস্তেজ হয়ে থাকতো তার জীবনে, কিন্তু এখন এমন এক পরিবেশে সে পড়েছে যেখানে সমস্তই বাসনার অনুকূল। পরিচিত আচার বিচার শাস্ত্র সংস্কার কত দূরে গিয়ে পড়েছে। তার উপরে রোজ এলমারকে নিয়ে প্রেমের যে লীলা চলেছে সম্মুখে, তার তাপে সমস্ত দেহ মন উত্তপ্ত হয়ে উঠছে। ওদের সুরার
ছিটে ফোঁটা এসে লাগে ওর গায়ে, তার তীব্র মদির গন্ধ নাসারন্ধ্রে প্রবেশ করে ওকে ভেতরে ভেতরে মাতিয়ে তোলে, তাতিয়ে দেয়। পৃষ্ঠা 220। সে রোজ এলমারের বকলমে প্রেমাভিনয় করে। কার সঙ্গে? নারী সুলভ অশিক্ষিত পটুতায় সে বুঝে নিয়েছিল যে ওই গোয়ার কর্নেলটার কোনো আশা নেই। ঝড়ের বেগে লতা নত হয়, উন্মোলিত হয় না, তেমনি দশা মিস এলমারের কর্নেলের সম্মুখে। তাই কর্নেলের প্রতি রেশমি ঈর্ষা অনুভব করত না। কিন্তু জনের কথা স্বতন্ত্র। রেশমি জানত জনের প্রতি রোজ অনুকূল, তবে মাঝে বাঁধা ওই ছবিখানা। কি জানি কেন ওই ছবির মানুষটার প্রতি সে কৃতজ্ঞতার ভাব অনুভব করে। জনকে আসতে দেখলে সে আরো বেশি করে ফুল ঢেলে দিত ছবির কাছে। জনের মুখ কালো হয়ে যেতে দেখলে সে ভারী আনন্দ পেত। সেদিন ছিল রোজ এলমারের জন্মদিন। জন বেশ সাজগোজ করে উপহার নিয়ে এসে দেখে ছবিটি ফুলের তোড়ায় সাজানো। অগুরুর গন্ধ উঠছে ধূপ দ্বীপ থেকে। জন এতটুকু হয়ে গেল। রোজ বলল, দেখো জন, কেমন ইন্ডিয়ান স্টাইলে সাজানো হয়েছে। জন শুধু বলল হুঁ। রোজ আবার বলল, আমি এত জানতাম না, রেশমি সাহায্য করেছে। অদূরে দাঁড়িয়েছিল রেশমি। জন রোষ কটাক্ষে তাকালো তার দিকে। কৌতুক মিশ্রিত আনন্দ অনুভব করল সে। আর একদিন জন আসতে রোজ বলল, দেখো জন, রেশমি আমাকে কত ভালোবাসে। পুরনো কাঠের ফ্রেমের বদলে কেমন চন্দন কাঠের ফ্রেমে ভরে দিয়েছে ছবিখানাকে। রাম বসুকে দিয়ে চীনাবাজার থেকে কাঠের ফ্রেম আনিয়ে নিয়েছে রেশমি। বলা বাহুল্য, কারো প্রতি প্রেম নয়। জন মর্মাহত হবে আশাতে। জন বললে, বেশ, শুধু ওইটুকু বললে? ওকে একটা থ্যাঙ্কস দাও। জন চাপা গলায় যন্ত্রের মতো উচ্চারণ করল, থ্যাঙ্কস। তা প্রায় ড্যামের মতোই শোনালো। তার উষ্মায় রেশমির মুখে ফুটল হাসির রেখা। সে হাসি দেখে জন উঠল জ্বলে, বলল, মিস এলমার, আমি বোধহয় 2-4 দিন আসতে পারবো না। পৃষ্ঠা 221। ব্যস্ত হয়ে মিস এলমার বলল, কেন কেন? রেশমি মনে মনে বলল, অতই উদ্বিগ্ন হয়েও না রোজি। 24 ঘন্টা যেতে না যেতেই বান্দা আবার ফিরে আসবে। সুন্দরবনে যাব। রেশমি মনে মনে বলল, একবার গিয়ে শখ মেটেনি? সেবার তো হারিয়েছিলে কেটিকে, এবার বুঝি পৈতৃক প্রাণটা হারাবার শখ? কেটি প্রসঙ্গ শুনেছে সে রাম বসুর কাছে। জন জানতো যে পশুবধ পছন্দ করে না মিস এলমার, তাই বলল, মধুর সন্ধানে? রেশমি মনে মনে বলে, এখানকার মধুর আশা তবে ছাড়লে? আমাকে কিছু দিও। উল্লসিত জন বললে, তুমি নেবে? ইনডিড। কি করবে? খাবে? না, মধু আমার ভালো লাগে না। রেশমি বলছিল ভালো মধু পেলে ইন্ডিয়ান স্টাইলে অফারিং দেবে ছবির কাছে। কালো হয়ে যায় জনের মুখ। বলে, আচ্ছা, পেলে দেব, কিন্তু আজকাল ভালো মধু সুন্দরবনে পাওয়া যায় না। কেন, সব বুঝি মদ উবুয়া খেয়ে ফেলেছে? মানসোক্তি রেশমির। আরেক দিনের কথা মনে পড়ে রেশমির। জন আসতেই উল্লাসে মিস এলমার তাকে বলে, জন, আজ একটা সারপ্রাইজ আছে তোমার ভাগ্যে। আশা করি সুখদায়ক। নিশ্চয়। এই দেখো, জুই কিনা জেসমিন ফুলের মালা। চমৎকার। কি দিয়ে গাঁথা অনুমান করো তো? কেমন করে বলবো? আমার চুল দিয়ে। ওয়ান্ডারফুল, হেভেনলি। দাও রোজি, আমাকে দাও। তা কি করে সম্ভব? ছবিটির জন্য স্বহস্তে কত যত্নে তৈরি করেছে রেশমি। জন রূঢ় কিছু বলতে যাচ্ছিল, এমন সময় চোখে পড়ল পর্দার ফাঁকে রেশমির হাস্যোজ্জ্বল চোখ দুটি। মুখ ফিরিয়ে জানলার ধারে গিয়ে দাঁড়ালো জন। পৃষ্ঠা 222। জনের হাড় জ্বলে যায় যখন দেখে যে কর্নেল রিকেট ঘরে ঢোকবা মাত্র রেশমি আভূমি নত হয়ে সেলাম করে আর চেয়ারখানা সরিয়ে দেয় মিস এলমারের কাছে। জনকে সেলাম দূরে থাকুক, যেন মানুষগুলোই গ্রাহ্য করে না। আবার চেয়ারখানা যদি মিস এলমারের কাছে থাকে, সুখ বিন্যস্ত করবার অজুহাতে বেশ খানিকটা দূরে সরিয়ে দেয়। আরও তার মনে পড়ে, কর্নেল রিকেট আসন গ্রহণ করলে সসম্ভ্রমে ও যায় ঘর ছেড়ে বেরিয়ে, কিন্তু জন বসলে চায় না ঘর ছেড়ে নড়তে। আর যদি বা বাইরে যায়, পর্দার চঞ্চলতা প্রমাণ করে সে পাশেই আছে দাঁড়িয়ে। অব্যক্ত ক্রোধে জ্বলতে থাকে জন, আবার ঠিক সেই পরিমাণে কৌতুক অনুভব করতে থাকে রেশমি। সেদিনকার ঘটনা মনে পড়ে রেশমির। সেদিন মনে মনে খুব হেসেছিল, আজও হাসি পেল। ছোট ছেলে চুরি করা সন্দেশের স্বাদ যেমন গোপনে নেয়, আবার ধরা পড়বার ভয়ে লুকিয়ে ফেলে,
তেমনিভাবে স্বাদ অনুভব করতে থাকে অভিজ্ঞতাটির। জন ঘরে ঢুকে দেখে মিস এলমার নেই। শুধালো, মিস এলমার কোথায়? রেশমি বলল, বেরিয়েছেন। কোথায়? জানি নে। কার সঙ্গে? রেশমির বলা উচিত ছিল একাকী, কারণ একাকী বেরিয়ে গিয়েছিল সে, কিন্তু তা না বলে অশ্বত্থামা হত ইতিগজ করল। বলল, মিসি বাবা সাধারণত কর্নেল সাহেব ছাড়া আর কারো সঙ্গে বের হন না। ফুটিয়ে জেরা করবার প্রবৃত্তি হলো না জনের। গম্ভীরভাবে জানলার ধারে দাঁড়িয়ে রইল। রেশমি চেয়ার এগিয়ে দিয়ে বললে, বসো। না, এখানে বেশ আছি, বাতাস লাগছে। রেশমি উদাসীনভাবে বলল, যদি মাথা গরম হয়ে থাকে টানা পাখার হুকুম করছি। জন মনে মনে বলল, অসহ্য। কড়া কিছু বলবে ভেবে তার মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। এতদিন ভালো করে দেখেনি তাকে, আজ মনে হলো মেয়েটি তো সামান্য সুন্দরী নয়। মিস এলমারকে মনে হয়েছিল পেটিকোট পরা শরতের উষা, আর এখন রেশমিকে মনে হলো শাড়ি সেমিজ পরা বসন্তের সন্ধ্যা। পৃষ্ঠা 223। হ্যাঁ, উন্মাদিনী শক্তি এই ওরিয়েন্টাল মেয়েদের যেমন আছে, তেমন কোথায় ঠান্ডা দেশের মেয়েদের সৌন্দর্যে? অবাক হয়ে নীরবে তাকিয়ে থাকা অভদ্রতা। কিছু বলতে হয়। জন বলল, রেশমি বিবি, তুমি খুব সুন্দরী। কথাটা শুনে আমি অবশ্যই খুব খুশি হলাম, কিন্তু মিসি বাবার কানে গেলে কি সে সেরকম খুশি হবে? কেন, ক্ষতি কি? লাভ ক্ষতি সে বুঝবে। যাই হোক, তার কান তো এখানে নেই। আমি না হয় কানে কথাটা তুলব। খানিকটা আন্তরিকভাবে, খানিকটা খুশি করবার অভিপ্রায়ে জন বলল, তুমি খুব বুদ্ধিমতী। এসব গুণ আজ হঠাৎ আবিষ্কার হলো নাকি? সে কথার উত্তর না দিয়ে জন বলল, এরকম ইংরেজি উচ্চারণ দেশি মেয়েদের মুখে শুনিনি। দেশি মেয়েদের সঙ্গে খুব মেলামেশা আছে বুঝি? রেশমি বিবি, তোমার বাকপটুতা অসাধারণ। এমন সময় মিস এলমার ঘরে প্রবেশ করলো। জনের ভয় হলো পাছে মেয়েটা সব প্রকাশ করে দেয়। মিস এলমার শুধালো, কখন এলে? জন উত্তর দেবার আগেই রেশমি বলল, এই মাত্র। সে বুঝলো রেশমি কিছু প্রকাশ করবে না। তার প্রশংসার মনোভাবের সঙ্গে কৃতজ্ঞতা যুক্ত হলো। এইসব স্মৃতি রোমন্থন করতে করতে ঘুমিয়ে পড়ল রেশমি। স্বপ্ন দেখলো আকাশে 3টি তারা জল জল করছে। ভালো করে তাকিয়ে দেখলো 3টি তারায় 3টি মুখ, মিস এলমার, কর্নেল রিকেট আর জন স্মিথ, 3 জনের। এমন সময় দেখলো জন স্মিথের তারাটি খসে পড়ল। ও কি, তারাটা জানলার দিকেই ছুটে আসছে যে। জানলার বাইরে এসে জন থামল। ওখানে থেমে রইলে কেন? ভিতরে এসো। পৃষ্ঠা 224। না না, মিস এলমার আছে। তবে এসেছিলে কেন? তুমি সুন্দরী এই কথাটি বলতে। রেশমির ঘুম ভেঙে যায়, তার কানে সঙ্গীতের মতো বাজতে থাকে, রেশমি তুমি খুব সুন্দরী, রেশমি তুমি খুব সুন্দরী। যে মেয়ে ওই কথাটি কখনো কোনো পুরুষের মুখে শোনেনি, তার নারী দেহ ধারণ বৃথা। কিন্তু তেমন মেয়ে কি সত্যই আছে? রেশমি শয্যা ত্যাগ করে উঠে আয়নার সম্মুখে দাঁড়ালো। স্বপ্নের শিশির পড়ে মুখখানি অলৌকিক হয়ে উঠেছে। সে একবার চুলটা আঁচড়ে নিয়ে বালিশে দীর্ঘশ্বাস চেপে শুয়ে পড়ল। তখনও ভোর হতে অনেক বিলম্ব। পৃষ্ঠা 224, অধ্যায় 5, সুরা সাম্য। রাম বসু বাড়ি ফিরে চলেছে এমন সময় শুনতে পেল কে যেন পিছন থেকে ডাকছে, মিস্টার মুন্সি। কে ডাকে? পিছন ফিরে দেখে যে মিস্টার স্মিথ দ্রুত পায়ে তার দিকে আসছে। মিস্টার স্মিথ যে, গুড ইভিনিং। তারপর খবর কি? গুড ইভিনিং। এদিকে কোথায় এসেছিলে? অনেকদিন রেশমিকে দেখিনি, তাই একবার দেখে এলাম। তোমার সঙ্গে অনেকদিন পরে দেখা। আশা করি সব কুশল। একরকম কুশল বই কি। মিস্টার মুন্সি, তোমার কি খুব তাড়া আছে? আমার কখনো তাড়া থাকে না। যে কাজটা সম্মুখে এসে পড়ে তখনকার মতো সেটাই আমার একমাত্র কাজ। এখন কি কাজ তোমার সম্মুখে? বাড়ি ফিরে যাওয়াটাই কাজ। আর ধরো আমি যদি একটু গল্প গুজব করতে অনুরোধ করি। পৃষ্ঠা 225। তখন সেটাই হবে একমাত্র কাজ। তুমি ইনকম্প্যারেবল মিস্টার মুন্সি। আমারও তাই বিশ্বাস। দুইজনে একসঙ্গে হেসে উঠল। জন বলল, চলো না, কাছেই আমাদের বাড়ি, একটু গল্প গাছা করা যাক, রাত তো তেমন হয়নি। রামবসু বুঝলো গরজ কিছু বেশি, নইলে কোন শ্বেতাঙ্গ এমন করে কৃষ্ণাঙ্গকে বাড়িতে আহ্বান করে না। চলো, ক্ষতি কি? বাড়ি এসে পৌঁছে লিসাকে বলল, মিস্টার মুন্সিকে নিয়ে ড্রয়িং রুমে আমি একটু স্কলারলি ডিসকাশন করছি।
এখন যেন কেউ না আসে দেখো। দিশা হেসে বলল, কেউ যাবে না, তবে ব্র্যান্ডি সোডা পাঠিয়ে দেব কি? শুনেছি স্কলারলি ডিসকাশনে ও দুটো বস্তু অপরিহার্য। জন হেসে বলল, মিথ্যে শোনোনি, দাও পাঠিয়ে। সোডার সঙ্গে উপযুক্ত মাত্রায় মিশ্রিত ব্র্যান্ডির মহৎ গুণ এই যে ওতে বয়স, বিদ্যা, লিঙ্গ, জাতি, বর্ণ, ভাষা প্রভৃতি লৌকিক গুণ অতি সত্বর লোপ পায়। এখানেও তার অন্যথা ঘটল না। অল্পক্ষণের মধ্যেই জনের সাদা চামড়া কটা ও মুন্সির কালো চামড়া ফিকে হতে হতে মৈত্রীর সীমান্তে এসে ঠেকল। তখন মুখোমুখি হলো দুটি মাত্র মানুষ। বয়স, বর্ণ, বিদ্যা ইত্যাদির তুচ্ছ পার্থক্য ব্যাঙাচির ল্যাজের মতো গেল খুশি। মুন্সি, ইউ আর এ জলি গুড ফেলো। সো আর ইউ, জন। দেখো মুন্সি, তোমাদের হিন্দু রিলিজিয়ন অতি আশ্চর্য বস্তু। সেই রকম ধারণাই ছিল, কিন্তু পাদ্রী ব্রাদার ইন লদের সঙ্গে পরিচয় হয়ে অবধি হতমান হয়ে আছি। আচ্ছা মুন্সি, তুমি পাদ্রীদের ব্রাদার ইন ল বললে কেন? বাংলা ভাষায় ওটা সবচেয়ে আদরের শব্দ। ইনডিড? কি ওটার বাংলা? শালা। জন উচ্চারণ করে, সালা। চমৎকার, ফাইন সাউন্ডিং ওয়ার্ড, সালা। পৃষ্ঠা 226, সালা। তারপর নিজ মনেই বলে উঠল, হাউ আই উইশ মিস এলমার্স ব্রাদার্স ওয়ার মাই সালা। হবে জন, হবে, দুঃখ করো না। আবেগ কম্পিত কণ্ঠে জন জিজ্ঞাসা করে, কেমন করে জানলে মুন্সি? ওই যে হিন্দু রিলিজিয়নের কথা বললে না, তারই কৃপায়। আমাদের প্রাচীন শাস্ত্রে নেই এমন জিনিস নেই। ইনডিড? এখন তোমার একজন রাইভেল জুটেছে। কি করে জানলে মুন্সি? প্রসঙ্গের উত্তর না দিয়ে মুন্সি বলে, লোকটা খুব মোটা। আশ্চর্য, লোকটা জঙ্গি সেপাই। ঠিক কথা। আপাতত মিস এলমার তার প্রতি অনুরক্ত। জিজ্ঞাসা ও কান্নার মাঝামাঝি সুরে জন ফুঁকড়ে ওঠে, আমার কি হবে মুন্সি? ঋষিবাক্যের গাম্ভীর্যে রাম বসু বলে, মিস এলমার তোমারই হবে। ঋষিবাক্যের আশ্বাসে কতকটা নিশ্চিন্ত হয়ে জন বলে, তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো মুন্সি, সেই ব্যবস্থাই করে দাও। বেশ, তাই হবে, বলে বসুজা। শুনেছি তোমাদের শাস্ত্রে যে ইয়োগিক রাইটস দ্বারা অসম্ভবকে সম্ভব করা যায়। শাস্ত্র গৌরবে স্ফীতবক্ষ রাম বসু সংক্ষেপে বলল, যাই তো, কিন্তু সে যে ব্যয় সাপেক্ষ। ব্যয়ে আমি কুণ্ঠিত নই, তুমি একটু চেষ্টা করে ওই জঙ্গি সেপাই বেটাকে কাত করে দাও। লোকটা পাওয়ারফুল, কিন্তু শুনেছি তোমাদের কলিগটের কালীঘাট কালী একেবারে অলমাইটি। নিশ্চয়, বলে কালীর প্রাপ্য সম্মান আত্মসাৎ করে নেয় রাম বসু। তুমি শীঘ্র ব্যবস্থা করো। তুমি চিন্তা করো না জন, আমি কালকে ইয়োগিক রাইটসের সবচেয়ে বড় এক্সপার্টের সঙ্গে দেখা করব, তার ক্রিয়ার মানে ফাংশনে, যাতে হাতে ফল মানে হ্যান্ড টু হ্যান্ড ফ্রুট পাওয়া যায়। পৃষ্ঠা 227। তবে তাই করো মুন্সি, আপাতত এই নাও, বলে মুন্সির হাতে কিছু টাকা গুজে দিল জন। দেখো না জন, তোমার রাইভেল ব্রাদার ইন লকে কেমন জব্দ করি। ও কি মুন্সি, তুমি গোড়াতেই বিশ্বাসঘাতকতা শুরু করলে? কেন? সত্যই বিস্মিত হয় মুন্সি। ওই মোস্ট এন্ডিয়ারিং টার্মটা ব্যবহার করলে ওই গোয়ার সম্বন্ধে। রাম বসু বুঝল তার ব্যাখ্যাতেই ভুলের মূল। বলল, আই এম সরি, ভুল হয়ে গিয়েছে। নেভার মাইন্ড ম্যান, এখন মিস এলমারের ভাই শীঘ্র যাতে আমার ব্রাদার ইন ল হতে পারে তার ব্যবস্থা করে দাও। ওটার বাংলা কি যেন বললে? শালা। সালা, ফাইন। ইট টেস্টস অ্যাজ সুইট অ্যাজ মিস এলমা, সালা। আসন্ন জয়ের সুনিশ্চিত সম্ভাবনায় সে এমনি উল্লসিত হয়েছিল, সোডা ব্র্যান্ডিতে 2টি গেলাস পূর্ণ করে একটি বসুজার হাতে তুলে দিয়ে বলল, মুন্সি, বিদায় নেবার আগে let us drink to the honor of eternal, universal, ever present, all powerful। রাম বসু বলল, ব্রাদার ইন ল। জন বলল, নো নো, বাংলা শব্দটা অনেক বেশি মিষ্টি, সালা। তখন দুজনে সমকণ্ঠে উচ্চারণ করলো, শালা। অগ্নিময় পানীয় যথাস্থানে পৌঁছল। বিদায় নেবার মুখে রাম বসু বলল, উদ্বিগ্ন হইও না জন, আমি কালই এক্সপার্ট ওপিনিয়ন নেব, হ্যান্ড টু হ্যান্ড ফ্রুট। জন বলল, না, এ খ্রিস্ট ধর্মে কিচ্ছু নেই। কাল থেকেই আমি যাতায়াত শুরু করব হিন্দু স্টুয়ার্টের কাছে। পৃষ্ঠা 228, অধ্যায় 6, রূপচাঁদ পক্ষী। পরদিন সকালে পটলডাঙ্গায় রূপচাঁদ পক্ষীর আড্ডায় গিয়ে উপস্থিত হলো রাম বসু। রূপচাঁদ পক্ষীর পিতৃদত্ত নাম সনাতন চক্রবর্তী বা ওই রকম একটা কিছু।
মহাপুরুষগণের জীবনে প্রায় দেখা যায় যে সোপার্জিত পরিচয়ের তলে কৌলিক পরিচয় চাপা পড়ে যায়। এক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। সোপার্জিত রূপচাঁদ পক্ষী পৈতৃক সনাতন চক্রবর্তীকে চাপা দিয়ে লুপ্ত হয়ে করে দিয়েছে। সেকালে যেসব মহাপুরুষ একাসনে বসে 108 ছিলিম গাঁজা খেতে পারত, তারা একখানা করে ইট পেত। এইভাবে উপার্জিত ইটে বাসভবন নির্মাণ করতে পারলে পক্ষী পদবি পাওয়া যেত। তখনকার কলকাতায় 1.5 জন পক্ষী ছিল। পটলডাঙ্গার রূপচাঁদ পক্ষী আর বাগবাজারের নিতাই হাফ পক্ষী। হাফ পক্ষীর অর্থ এই যে বাড়ির 4 দেয়াল গড়বার পরে হঠাৎ সাধনোচিত ধামে প্রয়াণ করে নিতাই, তাই লোকে তাকে হাফ পক্ষী বলতো। বস্তুত রূপচাঁদই একমাত্র পক্ষী। নিতাইয়ের কথা উঠলে রূপচাঁদ দুঃখ করে বলতো, ছোকরার এলেম ছিল, অকালে না মরলে একটা আস্ত পক্ষী হতে পারত। তারপরে ভবিষ্যতের জন্য খেদ করে বলতো, এসব প্রাচীন প্রথা তো একরকম উঠেই গেল, আমার মতো 2-4 জন মরলেই সব ফর্সা। এখনকার ছেলেরা সব গোপ না উঠতেই এলে বেলে পড়ে, ফিরিঙ্গির বেনিয়ান মুচ্ছুদ্দি হতে যায়, কৌলিক প্রথা রক্ষায় আর কারো কোনো আগ্রহ নেই। দিনে দিনে কি হতে চললো বলে সে ছিলিমের সন্ধান করে। যাই হোক, রূপচাঁদের ভরসা ছিল যে তার জীবনকালে এ প্রথা লুপ্ত হতে সে দেবে না। বলা বাহুল্য, প্রতিজ্ঞা সে রক্ষা করেছিল। শহরের বহু সম্ভ্রান্ত ঘরের উঠতি বয়সের ছোকরা রূপচাঁদ পক্ষীর আড্ডায় নিয়মিত যাতায়াত করত, আর সেখানে যে শাস্ত্র চর্চা করত না তা বলা নিষ্প্রয়োজন। পাদ্রীদের সঙ্গে জোটবার আগে এক সময় রাম বসুও যাতায়াত করত তার আড্ডায়, সেই সূত্রে পরিচয়। রাম বসু জানত যে মুখ্য গুণের আনুষঙ্গিক আরো অনেক গুণের অধিকারী রূপচাঁদ পক্ষী। পৃষ্ঠা 229। তুকতাক, মন্ত্রতন্ত্র, তাবিজ, কবচ, ঝাড়ফুঁক এবং তান্ত্রিক ক্রিয়াকর্মে তার বিপুল অভিজ্ঞতা। বস্তুত তার ভরসাতেই রাম বসু জনের অনুরোধ স্বীকার করেছিল। রাম বসু রূপচাঁদ পক্ষীর দরজায় ধাক্কা দিতে ভেতর থেকে ভাঙা গলায় কর্কশ্বরে ধ্বনি হলো, ক্যা ক্যা বলি, এত সকালে ক্যা হ্যাঁ? দরজা খুলুন পক্ষী মশাই, চেনা লোক। দরজা খুলে বাইরে এসে দাঁড়ালো একটি মূর্তি, দীর্ঘ কঙ্কাল, হাঁটু পর্যন্ত মলিন ধুতি, পায়ে খড়ম, খালি গা, জীর্ণ উপবীত, অত্যুজ্জ্বল কঠোরগত চক্ষু, মুখমণ্ডলের বাকি অংশ, গাল, কপাল, চিবুক প্রভৃতি অজস্র বলি চিহ্নিত, চুল সাদা, খোঁচা খোঁচা দাড়ি গোঁফও সাদা। বয়স 35ও হতে পারে, আবার 75ও হতেও বাধা নেই। প্রণাম পক্ষী মশাই। ঠাহুর করে দেখে নিয়ে গলায় ভাঙা কাসর বাজিয়ে বলল পক্ষী, ক্যা বসু যাচ্ছে? অনেকদিন পরে, হঠাৎ চিনতে পারিনি। তারপর ভালো তো? বসো বসো। জীর্ণ তক্তপোষের উপরে দুজনে পাশাপাশি বসলো। কেমন আছেন পক্ষী মশাই? আর থাকা থাকি, এখন গেলেই হয়। সে কি কথা, এরই মধ্যে গেলে চলবে কেন? আর থেকেই বা কি করছি? এখনকার বড় লোকের ছেলেরা আর এদিকে ঘেঁষতে চায় না। ফিরিঙ্গি বেটাদের দেখা দেখি সব মদ ধরেছে। মদে কি আছে হ্যাঁ? বলে জিজ্ঞাসু নেত্রে তাকালো বসুজার দিকে। কিছু বলা কর্তব্য মনে করে বসুজা বলল, যুগের ধর্ম, কি করবেন বলুন? এই কি একটা উত্তর হলো? তুমি যে খ্রিস্টান হলে, হ্যাঁ? কিছুক্ষণ এইভাবে সময়োচিত কথাবার্তার পরে পক্ষী শুধালো, তারপর কি মনে করে? রাম বসু তখন আগমনের উদ্দেশ্য বিবৃত করল। সমস্ত বিবরণ ধীরভাবে শুনে গম্ভীরভাবে পক্ষী বলল, তা হবে, কিন্তু এই যে খরচপত্রের ব্যাপার, সেজন্য ভাববেন না। আপাতত কিছু রাখুন বলে জন প্রদত্ত অর্থের কিয়দংশ পক্ষীর হস্তে সমর্পণ করল রাম বসু। পৃষ্ঠা 230। মুদ্রা স্পর্শে তড়িৎ স্পর্শের লক্ষণ ঘটল পক্ষী দেহে। সে বেশ এঁটে সেটে জেঁকে বসল। বলল, আর কিছু নয়, প্রথমে একটা বগলা পুজো করে একটা বশীকরণ কবচ করতে হবে। কিন্তু সব প্রথমে চাই কালীঘাটে ষোড়শোপচারের একটা পুজো দেওয়া। সেসব বাঁধবে না, কিন্তু মেম সাহেব কি কবচ তাবিজ করতে চাইবে? তাকে লুকিয়ে সব করা হচ্ছে কি না? সে একটা কথা বটে। তারপরে কিছুক্ষণ ভেবে বলল, দেখো, শাস্ত্রে সব রকম বিধানই আছে। কবচটা গোপনে একবার মেম সাহেবের মাথায় ঠেকিয়ে তার শয়নগৃহে রেখে দিতে পারবে তো? রাম বসু বলল, তা পারা যাবে। তবেই হবে, বলল পক্ষী।
আচ্ছা পক্ষী মশাই, একটা কথা জিজ্ঞাসা করি, কলিকালে কবচ তাবিজে ফল ফলে? দেখো বাপু, মানলে কেউটে, না মানলে ঢোঁড়া, এই হচ্ছে গিয়ে তন্ত্রমন্ত্রের রহস্য। তা তো বটেই, তবে কথা হচ্ছে কিনা মৃচ্ছগুলোর উপরে এসে ফলদায়ক হয়ে থাকে। কেন হবে না? এই যে স্টুয়ার্ট সাহেব, হিন্দু স্টুয়ার্ট বলে যার নাম পড়েছে, শালগ্রাম পুজো না করে যে জল গ্রহণ করে না, গঙ্গা জলে সপাক করে হবিষ্যি খায়, এসব কেমন করে হলো খোঁজ রাখো? রাম বসুকে স্বীকার করতেই হলো যে সে খোঁজ রাখে না। উদ্গত পঞ্জর বুকের ওপর বার কতক চর মেরে বলল, এই বান্দার কাজ, সব কথা বলবো আরেক দিন। তারপরে বলল, সব ভালোই ভালোই হয়ে যাবে, সাহেবকে চিন্তা করতে নিষেধ করে দিও। মেম সাহেবের কপালে কবচটা স্পর্শ করাবার 7 দিনের মধ্যে বেটা এসে সাহেবের পায়ে লুটিয়ে পড়বে না? অমন কত গন্ডা দেখলাম। হ্যাঁ, রাম বসু বলল, তাহলে আজ উঠি, তাড়াতাড়ি গিয়ে সাহেবকে সুসংবাদ শুনিয়ে দিই। কবে আবার আসছো? কালকেই না হয় পরশু। পৃষ্ঠা 231। পরশু আবার কেন? কালই এসো, অমনি গোটা 50 টাকা হাতে করে এসো। টাকা আনতে ভুলবে না বলে রাম বসু রওনা হয়ে গেল। এমন সময় পেছন থেকে ভাঙা গলায় সজোরে বেজে উঠল, সিক্কা টাকা ভায়া, সিক্কা টাকা। রাম বসু ইঙ্গিতে জানালো, তাই হবে। পৃষ্ঠা 231, অধ্যায় 7, সরল স্বাস্থ্যলাভ পদ্ধতি। বামুনগিন্নিকে ঝেঁটিয়ে বিদায় করেছিল বটে অন্নদা, কিন্তু তার উপদেশটা কিছুতেই ভুলতে পারল না। থেকে থেকে মনের মধ্যে খোঁচা দিতে লাগলো। পুরুষ মানুষ একটু গায়ে গত্তি চায়, কাঠিপাড়া মেয়ে ছেলে তাদের মন ওঠে না। বলা বাহুল্য, অন্নদা নিজেকে সুন্দরী মনে করত। কোন নারী বা তা মনে না করে? পাড়ার পরিচিত মেয়েদের সঙ্গে নিজের তুলনামূলক আলোচনা করলো মনে মনে। এমনকি যাদের সুন্দরী বলে খ্যাতি ছিল তাদের সঙ্গেও নিজেকে মিলিয়ে দেখলো মনে মনে। একই সিদ্ধান্ত, সে সুন্দরী। তবে হ্যাঁ, বোধহয় একটু রোগা। ভালো করে নিজের চেহারা দেখবার জন্য বহুদিন অব্যবহৃত পুরনো আয়নাখানা বের করলো। পোড়ার মুখ আয়না আছড়ে ফেলে দিল সে। বহুদিনের অব্যবহারে কতক কতক পারদ উঠে গিয়েছে। মুখের খানিকটা দেখা যায়, খানিকটা দেখা যায় না। সব শুদ্ধ মিলে যে ছায়া ভেসে ওঠে তা সন্তোষজনক মনে হয় না তার। দোষ অবশ্যই দর্পণের, আছড়ে ফেলে দেয় দর্পণখানা। তখন সে স্থির করলো একখানা নূতন আয়না কিনে আনতে হবে, একেবারে সাহেব বাড়ি থেকে। তার বিশ্বাস সাহেবী দোকানের আয়নায় মেমের মতো ছায়া ফুটবে। ন্যাড়ার হাতে গোটা 2 টাকা দিয়ে অন্নদা বলল, একখানা আয়না কিনে আনতে পারিস? পৃষ্ঠা 232। ন্যাড়া বলল, এ আর কি কঠিন কাজ দিদি ঠাকুরুন, একেবারে সাহেবী দোকান থেকে আনবি। খুব পারবো। কসাইটোলা গিয়ে বলবো, গিভ মি 1 লুকিং গ্লাস। গিলাস নয় রে, গিলাস নয়, আয়না। নিজের জ্ঞান গর্বে স্ফীত ন্যাড়া বলল, গিলাস নয় দিদি ঠাকুরুন, গ্লাস, মানে তোমরা যাকে বলো আয়না। জানো দিদি ঠাকুরুন, মার্তুনি সাহেবের বাড়িতে এত বড় একখানা আয়না ছিল বলে লাফ দিয়ে উঁচু হয়ে উঠে আয়নার আয়তন নির্দেশ করে। তবে যা লক্ষ্মীটি, দেখিস কেউ যেন না দেখে। দেখলেই বা, নিজের পয়সায় কিনবো, তার আবার ছাপাছাপি কিসের? না না, লুকিয়ে নিয়ে আসিস, দৌড়ে যা। সাহেব বাড়ির নূতন আয়নায় নিভৃতে নিজেকে পরীক্ষা করে বুঝলো তার সিদ্ধান্ত ভ্রান্ত নয়। তবে নানা কারণে আপাতত সে কিছু রোগা হয়ে পড়েছে যেন। গাল দুটো তেমন পুষ্ট নয়, কণ্ঠার হাড়টাও বের হয়ে পড়েছে, হাত দুটো শীর্ণ। তার ধারণা হলো এই সামান্য ত্রুটি শোধরাতে পারলেই নিখুঁত সুন্দরী প্রতিপন্ন হতে পারে সে। তার মনে হলো অভাব তার সৌন্দর্যের নয়, কেবল গায়ে কিছু গত্তি চাই। বামুনগিন্নির উপদেশ মনে পড়ল, পুরুষ মানুষ নাকি ওতেই ভোলে। তখন সে পৃথুল হবার উপায় সন্ধান নিযুক্ত করল। এমন সময় পাশের বাড়ির পাঁচু ছেলেটার কথা মনে পড়ল। এই কিছুদিন আগেও ছেলেটা হাড় জিরজিরে রোগা ছিল, এখন বেশ হৃষ্টপুষ্ট লাবণ্যময় হয়ে উঠেছে। ওই 15 বছরের ছেলেটা যদি হৃষ্টপুষ্ট হয়ে উঠবার ফলে এমন লাবণ্যময় হয়ে উঠতে পারে, তবে 35 বছর বয়সে আরো কত বেশি লাবণ্যময় হওয়ার সম্ভাবনা। মানসাঙ্কে সমস্যার অনুকূল সমাধান হওয়ায় সে অকারণে খুশি হয়ে উঠল। জরা বিজয়ী যজাতীয় বোধ করি এতটা খুশি হয়নি। পরদিন পাঁচুকে ডাকিয়ে চাল ভাজা খেতে দিয়ে জেরায় জেরায় তার স্বাস্থ্যের রহস্য উদ্ধার করে নিল সে। হ্যাঁ রে পাঁচু, তোর শরীরটা আজকাল যেন ভালোই চলছে। পৃষ্ঠা 233।
খুশি হয়ে পাঁচু বলল, হবে না মাঠান, সকাল বিকাল কুস্তি করি, মুগুর ভাজি, 100টা বৈঠক মারি। অন্নদা বুঝলো তার পক্ষে এসব সম্ভব নয়, তাই কিঞ্চিত হতাশ হলো, তবু আশা ছাড়ল না, চলল জেরা। আর কি করিস? পাড়ার ছেলেদের জুটিয়ে কপাটি খেলি। তা তো খেলিস, দেখতেই পাই। আর কি করিস? বলি, খাস কি? খাবো আর কি, ডাল ভাত মাছ। সে তো আগেও খেতিস। বলি, স্বাস্থ্য ফিরল কিসে? তাই বলো মাঠান, সকাল বিকাল ভিজে ছোলা খাই। ছোলা ভিজে? বিস্ময় প্রকাশ করে অন্নদা। হ্যাঁ মাঠান, ছোলা ভিজে। রাতে ভিজিয়ে রাখি, সকালবেলা খানিকটা খাই, বাকিটা বিকেলে আবার ভিজিয়ে রাখি। ওতেই তোর স্বাস্থ্য ফিরল? ফিরবে না? গফুর মিয়া বলেছে। গফুর মিয়া আমাদের ওস্তাদ কিনা। ছোলা ভিজে যে তাগদ আছে এমন মাছ মাংস ছানা সন্দেশে নেই। অন্ধকারে আলোয় রেখা দেখে অন্নদা শুধায়, কতখানি করে খাস? দুবেলা 2 মুঠো। যদি দুবেলায় 4 মুঠো খাস তবে? তবে আর কি, শিগগিরই খাবো, আরো তাগদ হবে, বুকের পাটায় ইয়াদ চড়া হবে। বলিস কি রে, ছোলা ভিজের এত গুণ? বিশ্বাস না হয় খেয়েই দেখো মাঠান। দূর পোকা ছিলে, ছোলা ভিজে কি আমার মতো বুড়ির স্বাস্থ্য ফেরে? দ্বিগুণ জোর দিয়ে বলে সে, বিশ্বাস না হয় খেয়েই দেখো মাঠান। তারপরে বলে, তোমার আবার কি বয়স? গফুর মিয়ার বয়স 50। যেমন বুকের ছাতি তেমনি হাত পায়ের গোছ। সব কি ওই ছোলা ভিজের গুণে? চাল ভাজা শেষ হয়ে যাওয়ায় যে দীর্ঘশ্বাসটা কণ্ঠনালীতে জমে উঠেছিল, সেটাকে উত্তরের মধ্যে আমূল সঞ্চারিত করে দিয়ে পাঁচু গোপাল বলল, সব। পৃষ্ঠা 234। গফুর বুঝি দুবেলা 2 মুঠো করে খায়? পাগল হয়েছ মাঠান? অত বড় জোয়ানের 2 মুঠোই কি হবে? দুবেলায় সেরখানেক খায়। তারপর বলে, যখন ছোলা জোটে ওঠে না তখন ঘোড়ার বরাদ্দ থেকে চুরি করে খায়। ও বসাক বাবুদের ঘোড়ার সহিস কিনা? এদিকে বরাদ্দ ছোলা না পেয়ে ঘোড়া শুকিয়ে যাচ্ছে, আর চুরি করা ছোলায় গফুর ফুলে উঠছে। দুনিয়াটা ভারী মজার মাঠান। খুব হাসে একচোট পাঁচু গোপাল। পাঁচুর অন্যথা বেকার রসনা আর থামতে চায় না। একদিন জিজ্ঞাসা করেছিলাম, মিয়া, ঘোড়ার ছোলাতে চুরি করো, দোষ হয় না? মিয়া বলেছিল, দূর, ঘোড়ার ছোলা চুরি করলে বুঝি চুরি হয়? ওতে দোষ নেই, মানুষের জিনিস চুরিকেই চুরি বলে। অন্নদার উদ্দেশ্য সিদ্ধ হয়েছিল। পাঁচুর গল্প শোনবার আর তার প্রয়োজন ছিল না। সহজে স্বাস্থ্য লাভের উপায় সে অবগত হয়েছে। কাছেই পাঁচুকে বিদায় দিয়ে উঠে পড়ল এবং ঘরে ঢুকেই সেরখানেক ছোলা ভিজিয়ে লুকিয়ে রেখে দিল। মালদো থেকে ফিরে পত্নীকে খুশি করবার অভিপ্রায়ে রামবসু একদিন একটা সেমিজ কিনে এনেছিল। অন্নদা তর্জন করে শুধালো, বলি, ওটা কি? রামবসু হেসে বলল, খুলেই দেখো। অন্নদা কাগজের মোড়ক খুলে দেখলো আলখাল্লার মতো একটা বস্তু। আমাকে বুঝি সং সাজাবার জন্য এনেছ? সেমিজ কখনো চোখে দেখেনি সে। না গো না, এসব মেম সাহেবরা পরে, খাস সাহেবের দোকান থেকে খরিদ। তখনই সেটা ফেলে দিয়ে সে গর্জন করে উঠল, ও ডাকরামিন সে, নিজে খ্রিস্টান হয়ে স্বাদ মেটেনি, এখন আমাকে খ্রিস্টান করবার মতলব? থু থু। তখনই সে গঙ্গা জল স্পর্শ করে পবিত্র হলো। অপ্রস্তুত হয়ে রামবসু প্রস্থান করল। তার দুশ্চরিত্রতা সম্বন্ধে নূতন প্রমাণ পেল অন্নদা। মেম সাহেবদের অন্তর্বাসের সঙ্গে এমন ঘনিষ্ঠ পরিচয়ের আর কি অর্থ সম্ভব? পৃষ্ঠা 235। এতদিনে এই বস্তুটার কথা মনে পড়ল অন্নদার। সেটা নষ্ট হয়নি, বসুজা তুলে রেখেছিল। এখন সেটাকে আবিষ্কার করে গোপনে বসে পর্যবেক্ষণ করল সে। রং, ফিতে, কাজ করা পাড় সব শুদ্ধ মিলে মন্দ লাগলো না তার চোখে। গায়ে দিয়ে দেখলো বড় ঢিলে। ভাবলো গায়ে আর একটু গত্তি লাগলেই পড়বে। সেই শুভ দিনের আশায় একখানা কলকাতার শাড়ি আর সেমিজটা অন্নদা উচ্চারণ করে স্বামীজ যত্ন করে তুলে রেখে দিল। পাড়ায় ঠাকুরজির উপদেশ মনে পড়ল, পুরুষ মানুষ একটু সাজগোজ পছন্দ করে বউ, সাজগোজ পছন্দ করে। সাধী স্ত্রীর একটি প্রধান লক্ষণ এই যে স্বামীর নিঃস্বপত্ন অধিকার সে চায়। সতীনের সঙ্গে ভাগ করে নেওয়ার চাইতে পতির নিঃস্বপত্ন মৃতদেহ তার কাছে বাঞ্ছনীয়। কিন্তু অন্নদার সমস্যা কিঞ্চিত ভিন্ন রকম। তার সতীন নেই, তবু কেন স্বামীর পুরো অধিকার পায় না বুঝতে পারে না সে। মানুষের ভয়ের চেয়ে ভূতের ভয় অনেক বেশি ভীষণ, কারণ তার কোনো বাস্তব ভিত্তি নেই। এই রহস্যময় সমস্যা সমুদ্রে যত বেশি সে হাঁসফাঁস করে, যত বেশি সে হাত পা ঝরে, তত আরও তলায় কুলের দিকে অগ্রসর হয় না। স্বামীর মন পাওয়ার আশায় যত অধিক তরঙ্গ তোলে, সে মনটি তত অধিক দূরে গিয়ে পড়ে।
শিল্পীর মন ঘুড়ির মতো, তার লীলার জন্য আকাশের ফাঁকের আবশ্যক, গেরস্তালির হাঁড়িকুড়ির মধ্যে তার যথার্থ স্থান নয়। রাম বসু জাত শিল্পী, এ কথা তার স্ত্রী বুঝবে কি করে? তখনকার দিনে কেউ বোঝেনি। অনাত্মীয় সমাজ আকাশের সেই অবকাশ, শিল্পীর মন যথেচ্ছ বিহার ক্ষেত্র পায় সেখানে। আত্মীয় সমাজের হাঁড়িকুড়ি ডালা ধামার মধ্যে স্বভাবতই সে সংকুচিত। শিল্পীর কাছে অনাত্মীয় আপন, আত্মীয় পর। কেন যে রাম বসু বাইরে ঘোরে অন্যতা তা বুঝবে কি করে? শিল্পী পত্নীর দুরূহ সৌভাগ্য। শুনছিলেন শ্রী প্রমথনাথ বিশি রচিত কেরি সাহেবের মুন্সি উপন্যাসটির আজকের পর্ব। গ্রন্থ পাঠে নন্দিনী সরকার, শ্রুতিগ্রন্থ নির্মাণে শুক্লা রায়। কোয়ারেন্টিন রিডিংস আপনাদের কেমন লাগছে তা আমাদের জানাতে আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন info.fsdju@gmail.com এই ইমেল আইডিতে।